ওয়েস্ট হ্যাভেন, লেক মেডিকেয়ার। হাসপাতালের করিডোরে নিস্তব্ধতার গহ্বর ভেদ করে যখন সেহরান এগিয়ে এলো পরীর সন্নিকটে, তখন পরী দ্রুত এগিয়ে গিয়ে ওর হাত দুটো নিজের কোমল মুঠোয় ধরে গলায় নরম সুরে বলল, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এখন এইসব কথা বলার জন্য এটা সময় না, আর স্থানও না। কিন্তু সেহরান খান যেন এক শিলাখণ্ডের মতো স্তব্ধ, তার চোখে যেন কঠোর দীপ্তি, কণ্ঠে শীতল আগ্নেয়গিরির গর্জন। কিছুক্ষণ পর সে দৃষ্টি সরিয়ে ইউভানের দিকে তাকাতেই চোখে জমে ওঠে ঘৃণা ও অবিশ্বাসের তীব্র ছায়া। পর মুহূর্তেই সেহরান ক্রোধের শিখায় দগ্ধ হয়ে ক্ষিপ্ত দৃষ্টি নিয়ে ইউভানের দিকে ঝড়ের মতো এগিয়ে গেল, তার চোখে যেন ক্রোধের দাবানল, কণ্ঠে অগ্নি। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? যখন দেখলে আমি তোমার বানানো কোনো মিথ্যে কথা বিশ্বাস করছি না, তখন ঠিকই তুমি পরীকে নিজের মিথ্যে কথায় ভুলিয়ে নিলে। সে নিজের স্বামীর কথা চিন্তা না করে তোমার কথাই আগে ভেবেছে। মানতে হবে, চমৎকার প্ল্যান করেছো তুমি, সত্যিই প্রশংসনীয়। আসলে তোমাদের পুরো পরিবারটাই এক নিপুণ খুনিদের বংশ। সেহরানের মুখে এমন বিদ্বেষ মিশ্রিত অভিযোগ শুনে ইউভান ও পরী দুজনেই স্তম্ভিত হয়ে যায়। ইউভানের চোখে ক্ষীণ আলো জ্বলে ওঠে, তবে ক্লান্ত আত্মা আজ কোনো বিতর্কে জড়াতে চায় না। তার মানসিক স্থিতি ইতিমধ্যেই বিপর্যস্ত। সে আজ বরং নিজেকে সামলে গভীর নিঃশ্বাস ফেলে সেহরানের কাঁধে হাত রেখে শান্ত অথচ ভাঙা কণ্ঠে বলল, কিট্টো, আজ আমায় ছেড়ে দে ভাই। তোর যত অভিযোগ আমি সব মাথা পেতে নিচ্ছি। পরে যত খুশি তুই আমায় শাস্তি দিস, কিন্তু আজ এই মুহূর্তে তুই আমায় আর কিছু বলিস না প্লিজ। আমি ভালো নেই এখন, তুই যত কিছুই বলিস না কেন আমি এইসব শোনার মতো অবস্থায় একদমই নেই। প্লিজ তুই এখন এখান থেকে চলে যা। কিন্তু সেহরান যেন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। কিছু বলতে যাবে তার আগে পরী গভীর অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার ভাইয়া আপনার কাছে বারবার নিজের নির্দোষ প্রমাণ করার সুযোগ চেয়েছে, কিন্তু আপনি কিচ্ছু শুনতে চাননি। আমি নিজে আমার আম্মুর অন্যায় স্বীকার করেছি, এমনকি এটাও বলেছি আপনি তাকে যেভাবে কঠিন শাস্তি দিতে চান আমি নিজে আপনাকে সাপোর্ট করব। তবু আপনি কেন এইভাবে পরিস্থিতি না বুঝে অন্যায় অভিযোগগুলো তুলছেন? সেহরান স্তম্ভিত, তারপর ক্রুদ্ধ দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে বলে, তুই সব চেনে তোর ভাইয়ের পক্ষ নেবে? তাহলে আমার বোন কি তোর কেউ ছিল না? পরী এবার সেহরানের চোখে চোখ রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, ভাবিপু আমার কাছে কি ছিলেন তা একমাত্র আমিই জানি। তার রেখে যাওয়া ডায়েরি পড়ে আমি নিশ্চিত হয়েছি আমার ভাই সম্পূর্ণ নির্দোষ। সে ভাবিপুকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, কিন্তু আপনি কেন সবকিছু জানার পরেও বারবার মিথ্যে অভিযোগ করছেন? সেহরান এবার পরীর হাত শক্ত করে চেপে ধরে ক্রুব্ধ কণ্ঠে বলে, কি বললি তুই? আমি মিথ্যে অভিযোগ দিচ্ছি? কোনটা মিথ্যে? তোর ভাই আমার বোনকে প্রেগনেন্ট অবস্থায় তার গায়ে হাত তোলেনি, নাকি তোর আম্মু আমার আপুকে নির্মমভাবে অত্যাচার করেনি? কোনটা অস্বীকার করবি বল? এতক্ষণ নীরব ইউভান সবকিছু শুনল, এবার হঠাৎ থমকে দাঁড়ায়। পরীর বলা ডায়েরির শব্দটি যেন তার হৃদয়ে বজ্রাঘাতের মতো আঘাত হানে। সে পরীর কাছে এসে প্রশ্ন করে, পড়ি, সাইয়ারার কোন ডায়েরির কথা বলছিস তুই? পরী ওর ভাইয়ের থেকে চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, ভাইয়া, এখন এইসব ভাবার সময় না। তুমি বরং ডক্টরের সাথে একবার কথা বলো। এত দেরি কেন হচ্ছে সেটা দেখো। আপুর কি অবস্থা সেটা জানার চেষ্টা করো। ইউভানের মনে হঠাৎ শীতল ভয় নেমে আসে। ও ব্যাকুল হয়ে বলে ওঠে, ঠিক বলেছিস, আমার একবার নন্দিনীর খোঁজ নিতে হবে। এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছি না। ও দ্রুত এগিয়ে যায় অপারেশন থিয়েটারের দিকে। ঠিক তখনই রাহুল ও মাসুক এসে হাজির হয়। ওরা পরী ও ইউভানকে হাসপাতালের করিডোরে দেখে তারা হতবাক হয়, তবে মুহূর্তেই পরিস্থিতির গুরুত্ব বুঝে নিতে ওদের সময় লাগে না। এই সময় সেহরান ক্রুদ্ধ চোখে পরীর দিকে তাকিয়ে তার হাত শক্ত করে চেপে ধরে বলে, তোর সাথে আমার কথা আছে, এখান থেকে এখনই চল। পরী ব্যথায় হাত ছাড়াতে ছাড়াতে বলে, হাত ছাড়ুন প্লিজ, আজ আমার এখানে থাকা খুব জরুরি। আপনার সব কথা শুনবো আমি, কিন্তু বাড়ি গিয়ে প্লিজ। এটা হসপিটাল, এখানে কোনো বিশৃঙ্খলা করবে না। বলেই পরী সেহরানের হাত ছাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরে হাসপাতালের করিডোরে শূন্যতার নীরবতা ঢেউ তুলছে। ঘড়ির কাঁটা যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। বাইরে ঝলমলে আকাশে হালকা তুষার বর্ষণ শুরু হয়েছে, যেন প্রকৃতিও আজ বিনা শব্দে কাঁদছে। অপারেশন থিয়েটারের লাল আলোয় ম্লান প্রতিফলনের সামনে ইউভান একা দাঁড়িয়ে আছে।
তার কানে ভাসছে শুধু হৃৎস্পন্দনের যন্ত্রের একনিষ্ঠ বেসামাল শব্দ আর দূরে ডাক্তারদের দ্রুত গতির ব্যস্ত কণ্ঠস্বর। তার ঠোঁট কেঁপে ওঠে। সে অর্ধভেজা কণ্ঠে ফিসফিস করে বলেন, প্লিজ গড, লেট হার লিভ। আই কান্ট লুজ হার, নট নাও প্লিজ। ততক্ষণে অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন নার্স দৌড়ে বেরিয়ে আসে। তার লবণাক্ত মুখে তাড়াহুড়া, কণ্ঠে অনুতপ্ত উত্তেজনা। সে বলে ওঠে, মিস্টার চৌধুরী, কংগ্রাচুলেশনস, ইটস টুইন বয়েজ। কিছু অনবদ্য মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে গেল। ইয়োভান স্তব্ধ হয়ে নার্সের মুখের দিকে তাকিয়ে রইল। তার আখি জলে ভরে ওঠে, মুখে অবিশ্বাসের ঝলক, ঠোঁটে অচেনা কাঁপুনি। বিড়বিড় করে বলে, আমার দুটো ছেলে হয়েছে। নার্স ক্ষণিক হেসে ফেলল। তারপর মুখে আবার সতর্কতার ছায়া এসে ধরল। হ্যাঁ, দুজনই এখন পর্যন্ত সেফ আছে, বাট দে আর ভেরি উইক স্যার। তারা প্রিমেচিওর বেবি হওয়াতে আমরা তাদের নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সরিয়ে নিয়েছি। ওদের এখন থেকেই অবজারভেশনে রাখা হচ্ছে। ইয়োভানের অন্তরে আনন্দ আর ভীতির বিভ্রান্ত মিশ্র অনুভূতি দেখা দিল। একদিকে সে তার প্রথম সন্তানকে হারিয়ে এই তো দীর্ঘ অপেক্ষার পরে দ্বিতীয়বার বাবা হয়েছে, কিন্তু অন্যদিকে নন্দিনীর কথা মনে হতেই সে ফিসফিস করে জিজ্ঞেস করে, মাই সন্স, বাট নন্দু, হাউ শি? নার্সের মুখে মুহূর্তে নীরবতা আর অস্থিরতা দেখা যায়। তারপর সে গম্ভীর কণ্ঠে জানায়, স্যার, শি ইজ ক্রিটিক্যাল, স্টিল আনকনশিয়াস। এখনও তার জ্ঞান ফেরেনি। কিছুতেই তিনি নিজের থেকে রেসপন্স করছে না। ডাক্তাররা তাদের সর্বস্ব চেষ্টা চালাচ্ছেন। নার্সের বলা প্রতিটি শব্দগুলো যেন ইয়োভানের কণ্ঠে আটকে রইল। সে এক ধাক্কায় চেয়ারের উপর অচেতনভাবে বসে পড়ে। দুহাত মুখে চাপিয়ে কেঁপে ওঠে অস্থিরভাবে, বিড়বিড় করে, She don't even see them, our babies. তার চোখে অশ্রু বৃষ্টি জলের মতো ঝরে পড়তে থাকে। ঠিক সেই সময় শেহরান ধীর পদে এগিয়ে এলো। তার চোখ ইয়োভানের দিকে স্থির, মুখে আর কোনো প্রতিশোধ প্রবণ অগ্নি নেই, বরং বিস্ময় আর যন্ত্রণা ভাসছে পুরো চেহারায়। তার পাশে পরি দাঁড়িয়ে আছে, চোখ লাল করে, তার শরীর কাঁপছে। পরি ছুটে এসে ইয়োভানের পাশে বসলো, কাঁধে উজাড় করে হাত রাখলো, কণ্ঠে ভাঁজ ভাঁজ নরম কণ্ঠে বলল, ভাই প্লিজ নিজেকে সামলাও, ঠিক হয়ে যাবে সবটা ইনশাল্লাহ। তুমি এইভাবে ভেঙে পড়ো না। ইয়োভান পরীর দিকে তাকায়। সে তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। একটু থেমে তার গলায় ধারণ ক্ষমতা ঢেউ খেলল। চোখে অনুশোচনার নির্বাক অগ্নি জ্বলছে। ও বোনকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি কেন এমন করলাম পরি? আমি ওকে মেরে ফেলেছি। আমি রাগে অভিমানে যা বলেছি তা ওর ভিতরটা একেবারে ভেঙে দিয়েছে। অথচ ও এতদিন ধরে আমার সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য একাই লড়াই করেছিল। এটা আমি কি করে ভুলে গেলাম? পরি নিজেও নীরবে কেঁদে ফেলে ভাইকে সান্ত্বনা দিল। ভাইয়া, এখন তোমায় শক্ত হতে হবে আপুর জন্য, ওই ছোট্ট দুটো প্রাণের জন্য। রাহুল তখন পরিস্থিতি কিছুটা বুঝিয়ে দ্রুত নার্সের দিকে মুখ ঘুরিয়ে বলতে লাগলো। পেশেন্টের আপডেট নাও প্লিজ। নার্স স্থির কণ্ঠে উত্তর দিলেন, স্যার, শি ইজ স্টিল আন্ডার পোস্ট অপারেটিভ অবজারভেশন। ইটার্নাল ব্লিডিং ইজ আন্ডার কন্ট্রোল, বাট হার কন্ডিশন ইজ আনস্টেবল। ওনার প্রেশার নিয়ন্ত্রণে আছে, কিন্তু শারীরিক অবস্থা এখনো অস্থিতিশীল। ডাক্তাররা এখনো সাধ্যমতো চেষ্টা করছেন। শেহরান এতক্ষণ ধরে নির্বাক, যেন তার চোখের সামনে সবকিছু থাকা সত্ত্বেও তবু আজ তার উপলব্ধি ক্ষমতাকে বিহ্বল করে দিয়েছে। সে পরীর কাছে এগিয়ে এসে বলল, কণ্ঠে কৌতূহল আর ভাঙনের একগাদা অনুভূতি, এসব কি হচ্ছে পড়ে? আমি কিছু বুঝতে পারছি না। তোর ভাইয়ের ছেলে মানে কিভাবে এসব হলো? পরি ইয়োভানকে ছেড়ে উঠে দাঁড়ায়। এক দীর্ঘ শুষ্ক ঢোক গিলল। ভয়ার্ত মিশ্র দৃষ্টিতে সে শেহরানির দিকে তাকিয়ে বলল, ভাইয়ার যমজ ছেলে হয়েছে, আর নন্দিনী আপুর অবস্থা খুবই সংকটজনক। শেহরান এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। তারপর যেন অতীতের ভগ্ন চেতনাগুলো তার চোখের সামনে ভেসে উঠল। তার মৃত বোনের চেহারা, সেই নীরব কষ্ট। ও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ক্রুদ্ধতার গ্রাসিত হয়ে পরীর হাত টেনে নিয়ে ও হাসপাতালের বাইরের দিকে ছুটে গেল। কিন্তু ক্রোধিত কণ্ঠে বাইরে যাবার আগে সে ইয়োভানকে উদ্দেশ্য করে বলল, আমার বোনের জীবনের সব থেকে বড় পরাজয়টা ছিল তোমার মতো একজন বেঈমানকে ভালোবেসে বিশ্বাস করা। কিন্তু তুমি ভুলে যেও না,
তোমার বোন এখন আমার কাছে আছে। বলেই সে পরীকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, কিন্তু পরী অবাক দৃষ্টিতে নিজের স্বামীর দিকে তাকিয়ে থাকে। আর ইউভান পরীর চিন্তায় ওদের পেছনে যেতে গেলে রাহুল ওকে ধরে বলে, ব্রো, আপনার এখন এখানে থাকা উচিত। পরীর কিছুই হবে না, আপনি চিন্তা করবেন না। এসকে আর যাই হোক পরীর কোনো ক্ষতি করবে না। তারপর রাহুল ইশারায় মাসুককে কিছু নির্দেশ করলো। মাসুক বাধ্য বন্ধুর মতোই সেহরানির পেছনে বাধ্যতামূলকভাবে এগিয়ে গেল। ইউভান তখনও নিস্তব্ধ, নিঃশেষ হয়ে দাঁড়িয়ে আছে স্থির দৃষ্টিতে। তার থেকে একটু দূরে নিয়ন আলোয় ভেজা কাচের ওপরে আইসিইউ রুমে দুটি ছোট্ট ইনকিউবেটরে দুজন অতি ক্ষুদ্র, অতি দুর্বল প্রাণ শ্বাস নিচ্ছে অক্সিজেনের সহায়তায়। আর ইউভান কাছের ওপারে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমার ছোট্ট সোনারা, আমি তোদের মাম্মাকে কিছুই হতে দেব না। ওকে আমাদের তিনজনের কাছে ফিরিয়ে আনবই আমি, আই প্রমিস। তার কণ্ঠে কাঁপুনি, চোখে তীব্র অনুশোচনা, তার হৃদয়ে একটাই প্রার্থনা, ওকে আমাদের তিনজনের কাছে ফিরিয়ে আনবই আমি, আই প্রমিস। কিন্তু সেই মুহূর্তে ওটির আলো তখনও নেভেনি। আর নন্দিনী এখনও অচেতন হয়ে যুদ্ধ করছে সময়ের সাথে, জীবনের সাথে আর ভালোবাসার সাথে। স্টার ডিলাক্স, মিলফোর্ড অ্যাপার্টমেন্টস, ওয়েস্ট হ্যাভেন, বিকেল 4টা। সূর্য অস্তমুখী হয়ে আকাশে একরাশ সোনালি কমলা আভা ছড়িয়ে দিয়েছে। জানালার কাছে সেই আলোর প্রতিফলন যেন সোনার ধুলো ঝরছে। চারপাশে নিস্তব্ধতা, যেন ব্যথার কোনো অদৃশ্য হাত আঙ্গুল বুলিয়ে যাচ্ছে সব কিছুর উপর। শেহরিশ নিজের ঘরে বসে ল্যাপটপের স্ক্রিনে নিমগ্ন। কাজের কোলাহলের মাঝে হঠাৎ মনিটরের পর্দায় এক ছবি ভেসে ওঠে। তার আঙ্গুলের ছোঁয়া থেমে যায়, কিবোর্ড নিস্তব্ধ হয়ে পড়ে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে, যেন সেখানে সময় থেমে গেছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে সে ছবিটিকে স্পর্শ করে, যেন অনুভব করতে চাইছে অদৃশ্য কারো উষ্ণতা। তার ঠোঁটে ভাঙা কণ্ঠের মতো বিড়বিড় করে উচ্চারণ, খুব কি ক্ষতি হতো তুমি আমার হলে। একবার, অন্তত একবার তুমি তোমার মনে আমায় জায়গা দিতে পারতে। ভীষণ যত্নে রাখতাম তোমায়। হঠাৎ পেছন থেকে নরম অথচ শীতল স্বর ভেসে এলো, সে তোমার থেকেও বেশি যত্নে তোমার ভাইয়ের কাছে আছে। তোমার উচিত তাকে ভালো থাকতে দেয়া। শেহরিশ বিরক্ত দৃষ্টিতে পেছনে ফিরে তানিশার দিকে তাকালো, তার কণ্ঠে রাগের তীব্রতার আভা। তুমি এখানে, আমি তো এখন সুস্থ আছি, তাহলে কেন অযথা আসতে গেলে? তানিশা ধীরে ধীরে তার পাশে বসে, সুপের বাটিটা টেবিলে রাখলো। তার চোখে একরাশ মমতা আর এক চিলতে ব্যথা ফুটে ওঠে। সে মৃদু কণ্ঠে বলল, তুমি সুস্থ? কে বলল? সুস্থ থাকলে কি কেউ তার একতরফা ভালোবাসা নিয়ে এত কষ্ট পায়? পরি কিন্তু এসকের সাথে ভীষণ ভালো আছে। তুমি এবার ওকে নিয়ে ভাবা বন্ধ করো। শেহরিশের ভেতরে আবেগ তীক্ষ্ণ হয়ে উঠল। সে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি কি করব আর কি করব না সেটা পুরোপুরি আমার ব্যাপার। তোমায় প্লিজ এইসব ভাবতে হবে না। তুমি বরং নিজের অনুভূতিকে একটু কন্ট্রোল করো। তানিশা ঠোঁট কামড়ে ধরে বলল, আমি একদম ঠিক আছি। আর আমার এমন অনুভূতি হওয়া কি অন্যায়? শেহরিশের মুখমণ্ডলগুলো হঠাৎ গম্ভীর হয়ে গেল, চোখে যেন গভীর সমুদ্রের ঢেউ থেমে আছে। সে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, শোনো তানিশা, তুমি আমার বড় বলে বলছি না। আসলে তোমাকে অপছন্দ হওয়ার মতো কিছুই নেই। যে কেউ তোমায় পছন্দ করবে, কিন্তু সেই ব্যক্তিটি আমি না। কারণ আমার মন ওই একজনের কাছে সমর্পণ করেছি অনেক আগেই, তাকে পাবো না যেন। তাই তোমায় দেওয়ার মতো আমার কাছে সত্যি কিছু অবশিষ্ট নেই। তুমি অযথা সময় নষ্ট করে আমার পেছনে নিজের অনুভূতিগুলো নষ্ট করো না। ফিরে যাও প্লিজ, আর না হলে আমায় এই জায়গা ছাড়তে হবে। তানিশার চোখে হঠাৎ জল জমে উঠল, তার কণ্ঠ আহত পাখির ডানার মতো কেঁপে উঠল। প্লিজ আমায় একটা সুযোগ দাও। দেখবে আমি তোমার সব ভুলিয়ে নতুন করে বাঁচতে শেখাবো। শেহরিশ মৃদু হেসে উঠল, সেই হাসি যেন কাচের ভেতর আটকে থাকা কষ্টের শব্দ। কিন্তু আমি তো তাকে ভুলতে চাই না। আমি তাকে নিয়ে আমার কল্পনায় খুব ভালো আছি। আমাদের একটা সংসার আছে, সেখানে কোনো প্রত্যাশা নেই জানো। কেউ কাউকে ছেড়ে যাওয়ার ভয় নেই। আমি তাকে যেমনটা সাজাই সে ঠিক তেমনটাই থাকে। তুমি প্লিজ চলে যাও, আমায় আর এভাবে বিভ্রান্ত করো না।
আর নিজেও ছোট হয়ে যেও না প্লিজ। তানিশা হতাশ চোখে তাকিয়ে থাকে ওর দিকে, নিজের একতরফা ভালোবাসা নিয়ে যা তার হৃদয়কে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। বার্কশায়ার্স, ওয়েস্ট হ্যাভেন, বিকেল 5টা। ঘরের ভেতর যেন ঝড় থেমে যাওয়ার পরের ভারী নীরবতা বইছে। বাইরের আকাশে আলো ঝলমল করছে, অথচ ভেতরের বাতাস ঘন হয়ে আছে উত্তেজনা, অভিমান আর অশ্রুত কান্নায়। শেহরান দরজাটা ধপাস করে খুলে রাগে ফুঁসতে ফুঁসতে পরীকে নিয়ে নিজের বাড়িতে ঢোকে। এক ধাক্কায় পরীকে সোফার উপরে ফেলে দেয় সে। হঠাৎ নিজের পিঠে সেলাইয়ের টান লাগে, ব্যথা করে উঠলেও সে দাঁতের দাঁত চেপে সব সহ্য করে নেয়। অথচ ব্যথার চেয়েও গভীর ব্যথা তার ভেতরের ক্ষততে হচ্ছে। তারপর ধীরে ধীরে সে পরীর সামনে এসে বসে, একেবারে শান্ত অথচ গভীর জ্বলন্ত কণ্ঠে বলে, লোক পড়ি, আমি রোজ রোজ এই অশান্তি চাই না। যা করার সবটা আমি করব। আমার প্রতিশোধ আমি যে করি হোক নেবই। কিন্তু যদি তুই ওদের হয়ে বারে বারে আমার সামনে আসিস, তাহলে আমি তোর পরিবারকে কোনো অন্যায় সাজা দিতে পারবো না। এখন তোর একটাই কাজ, তুই শুধু তোর পরিবারের কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবি না। আমি এখন থেকে এমন ব্যবস্থা করব যাতে তোর এই খুনি পরিবারের ছায়াও তোর সামনে না পড়ে। তুই শুধু তোর ভাইয়ের কাছ থেকে দূরে থাক প্লিজ। তার কণ্ঠে হঠাৎ করেই এক করুণ জ্বালা মিশে যায়। আমার ভেতরটা খুব জ্বলছে পড়ে, যখন দেখি তোর পরিবারের সবাই কি সাবলীলভাবে নিঃশ্বাস নিচ্ছে। এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। পরি অবাক হয়ে আহত কণ্ঠে বলে, তার মানে তো আপনি আমার বেঁচে থাকাটাও মেনে নিতে পারছেন না, তাই না? কারণ আমি তো সেই পরিবারেরই একটা অংশ, ঠিক বলেছি তো? শেহরান হঠাৎ থমকে যায়, তার হৃদের স্পন্দন কেঁপে ওঠে। সে বুঝতে পারে পরি তার কথাগুলো ভুলভাবে গ্রহণ করেছে। এক ঝটকায় সে পরীকে বুকে টেনে ধরে আর্তনাদ করে। তুই এমনটা কী করে করতে পারলি পড়ে? তুই না থাকলে আমি কী করে বেঁচে থাকবো? তুই জানিস না আমি তোকে ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। আমি শুধু চাই তুই ওদের থেকে দূরে থাক। ওরা তোর জন্য একদম ঠিক না। কিন্তু পরি আজ নিঃশব্দ। ধীরে ধীরে সে শেহরানের বাহুর বন্ধন থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে দূরে সরে বসে। শেহরান অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ যেন প্রথমবারের মতো তার কাছে পরীকে কেমন অচেনা লাগছে। পরি সোজা হয়ে শেহরানের দিকে তাকিয়ে থেকে বলে, আপনি ঠিক বলেছেন শেহরান, সত্যি এই এক বিষয়ে আমাদের কাছে নতুন করে বলার মতো আর কিছুই নেই। যে আসল অপরাধী সে তো এমনিতেই শাস্তি পাবে জানি আমি, কিন্তু আপনি চান বা না চান আমি আমার ভাইয়ার সঙ্গে যোগাযোগ রাখবো, এমনকি তার কাছে গিয়েও থাকবো আমি, কারণ আমি জানি তার কোনো দোষ নেই। এখন আপনার যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে অসুবিধা হয় তাহলে আপনি নির্দ্বিধায় আমার ডিভোর্স দিয়ে দিতে পারেন, আমি কিছুই বলবো না। শেহরান বিস্ময়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তোর কাছে আমার থেকে আজ তোর ভাই আপন হয়ে গেল, যে তোর আমাকে একা ছেড়ে চলে যাওয়ার জন্য একবার ভাবতে হয়নি। পরি এক ব্যঙ্গ মিশ্রিত হাসি হেসে ফেলে। আমার ভাইয়ার ভালোবাসায় তো কোনো স্বার্থ নেই, কিন্তু সে হঠাৎ থেমে যায়। শেহরান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিন্তু পরি একবার শেহরানের কাছে এগিয়ে এসে ওর দিকে ঝুঁকে বসে। ওর কানের কাছে মুখ নিয়ে কঠোর কণ্ঠে বলে, মিস্টার শেহরান, আপনি তো আমাকে ভালোবাসেন না, বরং আমি আপনার পৌরুষত্ব চাহিদা মেটানোর একটা মেশিন, যেই মেশিনকে বিয়ের দিন থেকে এই পর্যন্ত আপনি বৈধভাবে প্রতিনিয়ত ভোগ করে চলেছেন। এক কথায় শুধু এই কারণেই আমি ছাড়া অচল। অথচ প্রথম দিকে আপনার ছোঁয়া আমার কাছে খুব বিষের মতো মনে হতো, কিন্তু দেখুন না, দিন শেষে সেই আপনিই হয়ে উঠলেন আমার সব কিছু। আমি চাইলেও আপনাকে ঘৃণা করতে পারছি না। শেহরান যেন স্তব্ধ হয়ে গেল। ওর পায়ের তলা যেন মাটি শূন্য হয়ে গেল। ও হঠাৎ কামড়ানো রেশ ধরে ঘাবড়ে ওঠে। অবিরত উপচে পড়া আবেগে আর সহ্য করতে না পেরে পরীর গালে সর্বোচ্চ জোরে থাপ্পড় মারে। সেই থাপ্পড় কেবল দেহে আঘাত করে না, ঘরের নিঃশব্দতাকে কেটে ফেলে। পরীর মনের অন্তরকে আরও ফাটল ধরিয়ে দেয়। পরী যেন জানতো এমন কিছুই হবে, কিন্তু আজ যেন ওর নিজেরও কোনো ব্যথা অনুভূতি হলো না। ও বরং হেসে বলে, আর মারবেন না, বিয়ের রাত থেকে তো আপনি আমার উপর এইভাবেই প্রতিশোধ নিচ্ছেন। থেমে গেলেন কেন? গায়ে গরম তরকারি ঢেলে দেবেন না শেহরান? না, একটা কাজ করুন, আপনি বরং আমার গায়ে একেবারে আগুন ধরিয়ে দিন, কারণ আমি শেষ হয়ে গেলে তো আপনার অর্ধেক সমস্যাই শেষ হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে আমার ভাইকে হুমকি দিতে হবে না। কি হলো, মারুন আমায়। কি হলো, মারুন। শেহরান পরীর কাছে এসে ওর মুখ চেপে ধরে। ও রেগে হিসিয়ে বলে, এই, তুই আমাদের এই পবিত্র সম্পর্কটাকে নিয়ে এত নোংরা কথা কি করে বলতে পারলি? তুই আমার স্ত্রী,
তোর উপর আমার সব দিক থেকে অধিকার আছে। তাই বলে তুই কি বললি আমি তোকে ভোগ করেছি? ছি পড়ি, তুই এত জঘন্য কথা কি করে এত সহজে বলে ফেললি আমায়? আমার তোকে নিজের কাছে টেনে নেওয়া তোর কাছে ভোগের মতো ছিল? আমার ছোঁয়ায় তোর ঘৃণা লাগে? তুই কি করে পারলি পড়ি আমি এতটা নিজে নামাতে? পরি এক ভেঙে পড়া পরাস্থ রমণীর ন্যায় বলে ওঠে, আপনার বোনের মৃত্যুর জন্য আপনি তো প্রতিশোধ নিতে চেয়েছিলেন, সেটাই তো নিচ্ছেন। তাহলে আজ কেন থেমে আছেন? আজও আমি রেডি আছি আপনার চাহিদা মেটানোর জন্য। পরি এক ঝটকায় নিজের গায়ে থেকে ওড়না টেনে দূরে ফেলে দেয়। শেহরান অবাক হয় পরির করা একের পর এক ব্যবহারে। এবার আর সে ধৈর্য ধরে রাখতে পারে না। পরির চুল মুঠো করে টেনে ধরে জোরে ইচ্ছে মতো আরও কয়েকটা থাপ্পড় দেয় আর ক্রুব্ধ কণ্ঠে বলে, আজকে তোর করে ভুলের জন্য আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না পড়ি, কোনোদিনও না। মনে রাখিস তুই আজ ঠিক আমার কোন জায়গায় আঘাত দিয়েছিস তুই নিজেও জানিস না। পরির ঠোঁট কেটে রক্ত পড়ছে একভাবে। ফর্সা গালে শেহরানের দেওয়া প্রতিটি আঙ্গুলের দাগ বসে গেছে। ওর নিঃশ্বাস নিতে খুব যে কষ্ট হচ্ছে শেহরান বুঝতে পারছে। ও আরও একবার পরির দিকে তাকিয়ে ওকে আবার বুকে জড়িয়ে ধরে। এরপর ওর কানের কাছে ঠোঁট নিয়ে খুব ধীরে স্বাভাবিকভাবেই বলে, তুই ঠিকই বলেছিস, আমি সত্যিই তোকে ছাড়া অচল। কিন্তু সেটা আমার পুরুষত্ব চাহিদা মেটানোর জন্য না। তুই আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে, মাই অবসেশন, মাই উইকনেস, এমন এক অমূল্য অস্তিত্ব যাকে ছাড়া আমি সত্যিই অচল। কিন্তু আজ তুই আমার মনে যেভাবে আঘাত করছিস শুধুমাত্র তোর এই খুনি ফ্যামিলির জন্য, আজকের পর আমি চাইলে তোকে আর ক্ষমা করতে পারবো না। কিছুক্ষণ থেমে শেহরান আবার ভাঙা সুরে বলল, পড়ে আমি আর কখনো আমার কাছে তোকে ধরে রাখার চেষ্টা করবো না, কারণ তোর দেওয়া আঘাতটা এবার শুধু আমার হৃদয় ছুঁয়ে যায়নি, বরং গভীরতম রুহে গিয়ে বিঁধেছে। যেখানে আর কোনো শব্দ পৌঁছায় না, যেখানে কেবল নীরবতা রক্তক্ষরণ ঘটে, সেই জায়গাতে আজ আমি আঘাতপ্রাপ্ত। পরির বুক হঠাৎ কেঁপে উঠল, যেন ভেতরের সমস্ত সাহস এক মুহূর্তে ভেঙে পড়ল। আটকে ওর চোখ স্থির হয়ে রইল শেহরানের মুখে। দুহাত দিয়ে শেহরানের শার্ট শক্ত করে মুঠো করে আঁকড়ে ধরল একটা নিরুপায় আকুতি, একটা শেষ আশ্রয়ের চেষ্টার মতো। শেহরান অনুভব করল পরির সেই অস্থিরতা, সেই কাঁপা শ্বাসের ভার। এক মুহূর্তের জন্য সে থেমে গেল। পরির মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখতে পেল ওর চোখে যন্ত্রণার ছায়া, অপরাধ বোধ আর অজানা আকুলতা। তারপর নিজের ঠোঁটের কোণে টেনে আনলো একটিমাত্র হাসি, যেটা আসলে হাসি নয়, বরং গভীর ব্যথার রেখা। তারপর খুব ধীরে নিঃশব্দে সে পরির হাত দুটো নিজের শার্ট থেকে আলাদা করে নিল, যেন কোনো রকম ফুলের পাপড়ি ছিঁড়ে নিচ্ছে, তবু তাতে রক্তের গন্ধ মিশে আছে। সে উঠে দাঁড়ালো, স্থির, নির্বাক, ক্লান্ত এক মানুষ হয়ে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়েছিল মাসুক। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে, মুখে অব্যক্ত প্রশ্ন, ভ্রু কুঁচকে রাগ আর কষ্টের মিলেমিশে থাকা এক অদ্ভুত অভিব্যক্তি। শেহরান বুঝতে পারল তার বন্ধু সব কিছুই দেখেছে, কিন্তু সে আর থামল না, কোনো ব্যাখ্যা দিল না। নীরবে প্রস্থান করল সেই জায়গা থেকে, যেন নিজের ভেতরের সমস্ত ঝড় পেছনে ফেলে চলে যাচ্ছে সে। মাসুকের দৃষ্টি এখন স্থির পরির উপর, রাগ, হতাশা আর বিস্ময়ের এক জটিল মিশ্রণে। আর পরি সে অবশ হয়ে দাঁড়িয়ে থাকে, বুকের ভেতরটা যেন ধসে গেছে, চোখে নিঃশেষিত অশ্রুর দাগ, ঠোঁট নীরব, অথচ তার দেহভঙ্গিমা চিৎকার করে যেন বলে সে এবার পুরোপুরি ভেঙে গেছে। দরজার বাইরে শেহরানের পদধ্বনি মিলিয়ে যায়, ঘরের ভেতর নেমে আসে এক ভারী নীরবতা। জানালার বাইরে তুষারের হালকা হাওয়া ধীরে ধীরে ঢুকে পড়ে ঘরের ভেতর, যেন প্রকৃতি নিজেই সেই যন্ত্রণাকে ছুঁয়ে দেখছে। বাড়ির ভেতর থেকে ভেসে আসে নীরব কান্নার শব্দ, দুটি ভালোবাসার মানুষের ভাঙা আবেগ, ক্ষত আর অশ্রুর ছায়া আজ যেন সেখানে চিরস্থায়ী হয়ে রয়ে যায়। ওয়েস্ট হ্যাভেন, লেক মেডিকেয়ার। এদিকে হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন নীরবতার মতো ভারী। ইউভান দৌড়ে এসে দাঁড়ালো অপারেশন থিয়েটারের সামনে। দরজার ওপরে লাল আলোটা এখনও জ্বলছে। তার নিঃশ্বাস ভারী, কপালে ঘাম জমেছে, আর মাথার মধ্যে ঘুরছে শুধু একটাই প্রশ্ন, উইল শি সার্ভাইভ? এই সময় ডাক্তার অ্যারিক্স লিয়ান ওটি থেকে বেরিয়ে এলেন। তিনি ইউভানের কাছে এসে ধীরে বললেন, মিস্টার ইউভান,
আপনার স্ত্রীর জ্ঞান ফিরে পেয়েছেন, বাট শি ইজ ভেরি উইক। প্লিজ, অনলি আ ফিউ মিনিটস ইউ ক্যান মিট হার। আমরা তাকে কেবিনে শিফট করছি। ইয়োভান স্থির হয়ে দাঁড়ায়, তার বুকের ভেতর কাঁপুনি ওঠে, মনে হয় যেন এক পাশে শূন্যতা আর অন্য পাশে অপরাধ বোধের পাহাড়। পা যেন আর কাজ করছে না। তবুও এক সময় দরজা ঠেলে সে কেবিনে ঢুকে দেখতে পায় ভেতরে নন্দিনী শুয়ে আছে। তার চোখ আধো খোলা, ঠোঁট শুকনো, মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, তবুও সে মুখে এক তীব্র অভিমান, এক অচেনা শান্ত কষ্টের রেখা ফুটে উঠেছে। ইয়োভান ধীরে ধীরে এগিয়ে এসে নন্দিনীর পাশে বসল। এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে আলতো করে চুমু খায়। নন্দিনীর চোখ হঠাৎ বন্ধ হয়ে যায়, তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে অভিমানে, কিন্তু সে মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। ইয়োভান নীরবে সবটাই দেখে, কিছুই বলে না, কিন্তু সেই নীরবতা যেন তার বুক ছিঁড়ে ফেলে। মনে হয় নন্দিনীর প্রতিটা নিঃশ্বাসে কেবল একটি প্রশ্ন বাজছে, আপনি খুব অন্যায় করেছেন। ইয়োভান একটুও রাগ করে না, বরং খুব ধীরে সে নন্দিনীকে নিজের বুকে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলে, নন্দু, আমি জানি আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, তাই এত সহজে তুমি আমায় ক্ষমা করবে না, তাও জানি। তবুও আমি অপেক্ষা করব তোমার ক্ষমা পাওয়ার জন্য। নন্দিনী কোনো কথা বলে না, শুধু চুপচাপ শুনে যায়। ইয়োভান এবার তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আবার বলে, নন্দু, আমাদের ছেলেদের দেখবে না, ওরা ওদের মামা পাপার জন্য ওয়েট করছে। আমি এখনো পর্যন্ত ওদের দুটোর মুখ দেখিনি, একবার ছুঁয়ে পর্যন্ত দেখিনি। ওরা এখন একটু দুর্বল আছে ঠিকই, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে আল্লাহর উপর, তিনি নিশ্চয়ই সব কিছু ঠিক করে দেবেন। নন্দিনী এতক্ষণে চোখ খুলে তাকায়, তার চোখ ভেজা অথচ দৃষ্টি কঠিন। অবাক কণ্ঠে বলে, ছেলে? ইয়োভান কাপা কণ্ঠে বলে, হ্যাঁ, টুইন বয়েজ। ওরা এখন ইনকিউবেটরে আছে, খুব দুর্বল। তাদের এখন সবচেয়ে বেশি দরকার ওদের মাম্মার ছোঁয়া, যে স্পর্শে ওরা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। নন্দিনীর বুক কেঁপে ওঠে, তার চোখে জল, কষ্ট, অভিমান সব মিশে এক অদ্ভুত আবেগ তৈরি হয়েছে। গলা শুকিয়ে যায়, তারপর ভাঙা কণ্ঠে বলে, আমার ছেলেরা, আমি ওদের দেখব। ইয়োভান এক চিলতে হাসি দেয়, নন্দিনীর মুখে হাত দিয়ে চোখের জল মুছে নেয় আর বলে, হ্যাঁ, আমরা অবশ্যই ওদের দেখব। তুমি আমাকে ক্ষমা না করলেও আমি রোজ তোমার ক্ষমা পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। শুধু তুমি বেঁচে থাকো নন্দু, শুধু তুমি বেঁচে থাকো নন্দু, বাকি সব কিছু আমি সামলে নেব। নন্দিনী আর কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে অশ্রু মুছে নেয়। ঘরের নীরবতায় ইয়োভানের গলার স্বর মিশে যায়, একদিন হয়তো তুমি আমায় ক্ষমা করবে, ততদিন আমি এই কষ্ট নিয়েই বাঁচবো। শুধু তুমি আমার জন্য বেঁচে থাকো। ঘরের চারপাশে কেবল হৃদস্পন্দনের শব্দ আর নিঃশব্দ অশ্রু দেখা যায়। ওদের দুজনের মধ্যকার দূরত্ব তখনও রয়ে গেল, কিন্তু প্রথমবারের মতো ইয়োভান দেখতে পেল নন্দিনীর চোখে যে তার অভিমানের পাশাপাশি এক ফোঁটা আশার আলো ফুটে উঠেছে। লিবার্টি রক ট্যাভার্ন ক্লাব, ওয়েস্ট হ্যাভেন। বাড়ির ভেতরটা আধো অন্ধকার, লালচে আর নীল আলোয় কুয়াশা তৈরি হচ্ছে। নিচু সুরে বাজছে পুরনো এক ইংরেজি গান, এভরি ব্রেথ ইউ টেক, এভরি মুভ ইউ মেক। আর সেই শব্দের ভেতর এক কোণে বসে আছে সেহরান। গানটার প্রতিটি শব্দ যেন সেহরানের বুকের ভেতরে কাচের মতো বিঁধছে। সামনে তিনটে খালি গ্লাস, চতুর্থটা হাতে, চোখের নিচে গভীর অন্ধকার, চুল এলোমেলো, বুকের দিকে শার্টের বোতাম খোলা। চেহারাটা যেন আর নিজের মতো নেই, একটা মানুষ যে সব হারিয়ে ফেলেছে, এখন শুধু ভেতরের আগুনে পড়ছে নিঃশব্দে। বারের ওপর কাচের গ্লাসগুলো টুপটাপ শব্দে খালি হচ্ছে, প্রতিটি চুমুকে তার চোখের নিচের কালি যেন গভীরতর হচ্ছে, আর মুখে ভেসে উঠছে অপ্রকাশিত ক্রোধ আর ভাঙা আবেগ। মাসুক ওর পাশেই অস্থির দৃষ্টি নিয়ে বারবার তাকাচ্ছে সেহরানের দিকে। মাসুক ধীর কণ্ঠে বলল, এসকে, এনাফ, আর না প্লিজ। তুই যে সার্জারি করিয়েছিস সেটা কি ভুলে গেলি? তোর এই লিভার এতটা নিতে পারবে না। প্লিজ স্টপ দ্য মেনটেন্স। সেহরান থেমে তার দিকে তাকালো, ঠোঁটে যে হাসি ফুটল সেটা তীব্র বিদ্রূপের, যেন নিজের ভেতরে কোনো যুদ্ধে হেরে যাওয়া এক পরাজিত মানুষের হাসি। সে বলল, এটা কেবল শুরু মাসুক, এখনো অনেক ক্লাস বাকি, হয়তো আরেকটু নেশা হলে নিজের ভেতরের আগুনটা নিভে যাবে।
বলে সে আবার এক গ্লাস উঁচু করে নিল। মাসুক বিরক্ত হয়ে গ্লাসটা কেড়ে নিল। রাগে তার কণ্ঠ কেঁপে উঠল। দেখ, তুই নিজেই নিজের ক্ষতি করছিস। পরি তোর জন্য অপেক্ষা করছে। ওর ভয়, ওর কথাগুলো তোর বোঝা উচিত। তুই যদি এভাবে নিজেকে ধ্বংস করিস তাহলে ওকে কে দেখবে? দেখ, ও ছোট মানুষ, রাগের মাথায় কী থেকে কী বলে ফেলেছে বুঝতে পারিনি। ওকে ক্ষমা করে দেশকে। শেহরান গ্লাস ফেলে রেখে এক মুহূর্ত থেমে গেল। হঠাৎ গ্লাসটা আঘাত করে ভেঙে ফেলল। কাঁচের টুকরো মেঝেতে ছিটকে পড়ল। তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সে কিছুই টের পাচ্ছে না। চোখে হাহাকার করে উঠল নোনা জল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে আবার গ্লাসের দিকে হাত বাড়ালো, যেন মদ দিয়ে নিজের কষ্টটাকে ঢেকে রাখতে চায়। ও গলা ভেজা আর ভাঙা কণ্ঠে ব্যঙ্গ মিশ্রিত হাসি হেসে বলে, তুই বুঝবি না মাসুক, ও আজ আমাকে আমার নিজের চোখে ছোট করে দিয়েছে। আমি আজ কতটা নিচে নেমে গেছি তোর কেউ বুঝবি না। আমার আজ নিজেকে রেপিস্ট মনে হচ্ছে। আমি আমার পরীকে জোর করেছি সবসময়। হ্যাঁ, মানছি, বিয়ের প্রথম দিন থেকে আমি রাগের মাথায় সব কিছু করেছি, কিন্তু এরপর থেকে কি ও একটু বোঝেনি আমার প্রতিটি ছোঁয়ায় কতটা ভালোবাসা ছিল? ও কি করে এত বড় একটা কথা বলতে পারলো? আমি নাকি শরীরকে ভোগ করার জন্য বিয়ে করেছি। কি করে আমাকে এত করে কষ্ট দিতে পারলেও? কার জন্য আমি এত বছর অপেক্ষা করেছিলাম? শুধুমাত্র ওকে নিজের কাছে রাখার জন্যই তো আমি এত বছর ধরে ওর পরিবারের কোনো ক্ষতি করিনি। আমার বিশ্বাস ছিল ও আমায় বুঝবে। মাসুক কিছু বলতে গিয়ে থেমে গেল। চুপচাপ বসে পড়ল ওর পাশে। কারণ সে জানে এই মুহূর্তে কোনো কথা, কোনো যুক্তি, কোনো বন্ধুত্বই শেহরানকে তার নিজের ভেতরকার নরক থেকে টেনে তুলতে পারবে না। সে শুধু চুপ করে পাশে বসে শেহরানির দিকে তাকিয়ে থাকলো, যেমন কেউ ডুবে যাওয়া কোনো মানুষকে উপকূল থেকে দেখছে, কিন্তু তাকে টেনে তোলার উপায় নেই। বাইরে হঠাৎ বজ্রপাত হলো। বৃষ্টির শব্দ ঢেকে দিল গানের শেষ লাইন, এভরি সিঙ্গেল ডে এভরি ওয়ার্ড ইউ সে। রাতের অন্ধকার আর ট্যাভার্নের কোলাহল মিশে গেছে। শেহরান একাকী বসে আছে। প্রতিটি গ্লাসে ঢেকে যাচ্ছে তার কষ্ট, তার অভিমান আর হারানো ভালোবাসার স্মৃতি। যেন নিজের হাতেই নিজেকে ধীরে ধীরে ধ্বংস করছে সে। বিড়বিড় করে বলে, কিছু সময় দিয়েও সরানো যায় না পড়ি। কিছু ভালোবাসা শুধু মানুষকে বাঁচায় না, বরং ধ্বংসও করে। তারপর নিঃশব্দে সে চোখ বুজে গ্লাসটা ঠোঁটে তুলল। আবার মাসুক শুধু তাকিয়ে রইল, যেন একটা মানুষকে ধীরে ধীরে নিজের হাতে নিজের মৃত্যু তৈরি করতে দেখছে সে। ব্যাডলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওয়েস্ট হ্যাভেন। দীর্ঘ কয়েক ঘন্টার ক্লান্তিকর আকাশপথ পার করে অবশেষে বিশালাকার এয়ারক্রাফটটি ব্যাডলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাত 10টায় অবতরণ করল। ওয়েস্ট হ্যাভেন শহরের বিশাল অন্ধকার আকাশ তাদের পিছু ছেড়ে দিলেই সেলিনা চৌধুরী ও রোজা বিমানবন্দর থেকে বেরিয়ে এলো। রোজার লহমায় কাঁধে চুল লেগে আছে, তার কণ্ঠে একটু অনিশ্চয়তা। হঠাৎ জনস্রোতের মধ্যে এক আগন্তুককে দেখে সেলিনার ঠোঁটের কোণে অস্বীকার্য এক হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে আগন্তুকের দিকে এগিয়ে গেলেন। রোজা কৌতূহলে জিজ্ঞেস করল, উনি কে আম্মু? সেলিনা হাঁটতে হাঁটতে ঠান্ডা কণ্ঠে উত্তর দিলেন, উনি আমাদের শুভাকাঙ্ক্ষী। ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। আর নিজেকে প্রস্তুত করো নিজের পরিকল্পনাগুলো সত্যি করতে। রোজা অজান্তেই বলল। কিন্তু আমার ভয় করছে আম্মু। সেলিনা দাঁতে দাঁত চেপে ধরে বললেন, নিজের উদ্দেশ্য সফল করতে হলে প্রয়োজন পড়লে কাছের মানুষদের পিঠেও ছুটি ঢুকিয়ে দিতে হয়। আর এবার তুমি তোমার অধিকার কিভাবে বুঝে নেবে সেটা পুরোপুরি তোমার ব্যাপার। আমি এই বিষয়ে তোমাকে একটুও হেল্প করব না। আমি পথ দেখিয়ে দিয়েছি, বাকিটা এখন তোমার কাজ। তুমি কি করবে? রোজা দৃঢ় হয়ে বলল, এবার আর কোনো ভুল হবে না আম্মু। তুমি তোমার প্ল্যান সাকসেস করো, আর আমি আমার কাজটা দেখছি। সেলিনা বিড়বিড় করে বললেন, আমি যা করার তা ঠিকই করব। কয়েক বছর আগে যেমন আমি আমার সামনের বাধা দুইটাকে পথের কাটাকে সরিয়ে দিয়েছি, এবারও প্রয়োজন পড়লে তোমার ভাই। হঠাৎ তিনি থেমে গেলেন। রোজা বিস্ময়ে বলল, কিছু বলছো আম্মু? সেলিনা কিছু বলেন না। তিনি নীরবে আগন্তুকের দিকে আরও এগিয়ে গেলেন। আগন্তুক ধীর পায়ে এগিয়ে আসে, চোখে খানিকটা অস্থিরতা, মুখে পুরনো দিনের কল্পচিহ্ন। সে সেলিনার কাছে এসে চোখ কুঁচকে বলল, অনেক বছর পরে
দেখা হলো সেলিনা। বয়স বাড়লেও তোমার চেহারা আর তেজ ঠিক আগের মতোই আছে, মানতেই হবে। সেলিনা মৃদু হেসে উত্তর দিল, সোজা নাম ধরে ডাকা কি ঠিক হলো? ভুলে যেও না আমি তোমার সম্পর্কে কি ছিলাম। যাই হোক, এখন কেমন আছো? তবে দেখতেই পাচ্ছি তোমার অবস্থা সহজ নেই। অবশ্য আমার ছেলের সাহস আছে বলতে হবে, না হলে তুমি এমন অবস্থায় পৌঁছে দিতে পারতে না। আগন্তুকের গলায় আছে রাগ উঠে এলো, চোখে তীক্ষ্ণতা জাগলো। এর জন্য তোমার ছেলেকে কঠিন মূল্য চুকাতে হবে। একবার শুধু আমি ওকে খুঁজে পাই। সেলিনা কণ্ঠে ব্যঙ্গ মেশানো হেসে বলল, ইন্টারেস্টিং, নট ব্যাড। মায়ের সামনে দাঁড়িয়ে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছ, কিন্তু এত কিছুর পরও তুমি একটা জিনিস ভুলে গেছো। আমি শুধু এই এক জায়গায় দুর্বল, আমার ছেলে আর পরীর কাছে। তবে সময় এলে হয়তো আমার মাইন্ডও বদলে যেতে পারে। তিনি হেসে উঠলেন, চোখে সামান্য ঠান্ডা ঝলক নিয়ে, যা এক ধরনের সংকেত, যেন বলছে অতীতের মতোই নতুন কাঁটা সরানোর জন্য আমি আবারও প্রস্তুত। এদিকে বার্কশায়ার ওয়েস্ট হ্যাভেন, রাত 1টা। শেহরান বাড়ি ফিরেছে, সাথে আছে মাসুক। দরজা খুলতেই ঘরের ভেতরে নিস্তব্ধতা যেন গা ছমছমে হয়ে উঠল। চারপাশে তাকিয়ে দেখে পরি নেই কোথাও। ফ্লাফি হঠাৎ দৌড়ে এলো, শেহরানের গায়ে মুখ ঘষতে লাগলো বারে বারে। শেহরান ছিল নির্বিকার, নিজের মধ্যে ডুবে থাকা এক মানুষ। সে ফ্লাফিকে কোলে তুলে নিয়ে উপরের সিঁড়ির দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে শেহরান ঠান্ডা কণ্ঠে মাসুককে বলল, তুই চলে যা, আমি ঠিক আছে, ভয় নেই। তোদের বোনের কোনো ক্ষতি আমি করব না। এখন থেকে ওকে আমি ওর নিজের মতো থাকতে দেব। মাসুক বুঝতে পারল শেহরানের অভিমান। তার কণ্ঠে একটু মায়া মেশানো সুর ভেসে এলো। ঠিক আছে এসকে, আমি কাল সকালে রাহুলকে নিয়ে আসছি, তুই সাবধানে থাকিস। মাসুক চলে যেতেই শেহরান একা হেলে দুলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। এদিকে পরি এতক্ষণ শেহরানের জন্য অপেক্ষা করছিল। ও বুঝতে পেরেছিল রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে। ও রুমের এক কোণায় বসেছিল। হঠাৎ শেহরানকে পড়ে যেতে দেখে ও তাড়াতাড়ি ওকে ধরতে যায়। খেয়াল করে ওর পিঠ থেকে রক্ত পড়ছে, কিন্তু শেহরান শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে টাচ করে সাহস দেখাস না পড়ে, তাহলে তোর জন্য খুব খারাপ হবে। আগের চেয়ে আরও ভয়াবহ খারাপ হবে। জাস্ট দূরে সরে দাঁড়া আমার কাছ থেকে। পরীর চোখ ছলছল করে উঠল। আহত দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, আপনার পিঠ থেকে রক্ত পড়ছে, আমায় দেখতে দিন প্লিজ। শেহরান ভালো করে পরীর মুখের দিকে তাকিয়ে থাকে কঠোর দৃষ্টিতে, কিন্তু কিছুক্ষণের মধ্যে চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলে, লিভ। পরী আবারও বলে, প্লিজ শেহরান। কিন্তু শেহরান এবার চিৎকার করে বলে, জাস্ট লিভ। তুই আমার কেউ না, তাই সব ড্রামা আমাকে দেখানো বন্ধ কর। পরী এবার রেগে শেহরানের শার্টের কলার খামচে ধরে, নিজেও চিৎকার করে বলে, আমি ড্রামা করছি শেহরান? আপনি এসব কি বলছেন? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। কথাগুলো ওভাবে বলা ঠিক হয়নি আমার, আমি মানছি, কিন্তু আমি বা কি করব বলুন? আমি তো আর পারছি না, প্লিজ আমায় একটু বোঝার চেষ্টা করুন। শেহরান দাঁতের দাঁত চেপে পরীর দিকে তাকিয়ে বলে, আমার কলার ছেড়ে দে বলছে পড়ে, খুব খারাপভাবে বলছে। কিন্তু পরী তখনও নিজের জেদে অনড় রইল, কড়া চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। হঠাৎ শেহরানের চোখে অদ্ভুত অন্ধকার নেমে এলো। সে পরীর হাত শক্ত করে টেনে ধরল, তারপর তাকে টেনে নিয়ে গেল দরজা পর্যন্ত। এক ঝটকায় ছেঁড়া কাগজের টুকরার মতো ছুঁড়ে দিল ওকে দরজার বাইরে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। পরী বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়, তবুও দরজার বারে বারে ধাক্কা দিয়ে কাঁদতে লাগলো। প্লিজ দরজা খুলুন শেহরান, আপনার শরীর থেকে রক্ত পড়ছে, দেখতে দিন আমায় প্লিজ। কিন্তু শেহরান কিছু বলল না, বরং দরজার অন্য পাশে নিজেই নেমে বসলো মেঝেতে, আহত শরীর আর মন নিয়ে। পরিও ক্লান্ত হয়ে দরজার পাশ ঘেঁষে বসে পড়ল, চোখে জল নিয়ে। ঠোঁটে ফিসফিস করে বলতে থাকে, প্লিজ দরজাটা একবার খুলুন। দুটি মানুষ, দুটি দেয়ালের দুই পাশে। দুটি মানুষই আজ যেন বিধ্বস্ত হয়ে আছে। দুজনের মনেই আজ গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ক্ষত সারিয়ে তোলার সঠিক উপশম দুজনের কাছেই আজ অজানা। তুষারে নিমগ্ন ভোরের বার্কশায়ারের ওয়েস্ট হ্যাভেন তখন যেন অশ্রু বাষ্পে আবৃত এক নৈশব্দের রাজ্য।
আকাশের বুক তখন ঘন কুয়াশায় শূন্য, নিঃশ্বাসে শীতল তুষারের হিমেল আজ, চারিদিকের পাহাড়ি অরণ্য যেন অদৃশ্য কোনো শোকসভায় নিমগ্ন। রাত কেটে গেছে অনেক আগেই, বাইরে ভোরের আলো ফুটেছে, কিন্তু ওয়েস্ট হ্যাভেনের সেহরানের বাড়ির ভেতরে এখনো অন্ধকার নেমে আছে। সকালটা কেমন যেন ভারী শীতল, নিস্তব্ধ আর এক অদৃশ্য অনুতাপে ভরা। সেই অদ্ভুত পরিবেশে সেহরানের ডুপ্লেক্স বাড়ির ভেতরে তার নিজের বেডরুমে প্রভাবিত হচ্ছিল এক রহস্যময় অস্থিরতা, যেন প্রাচীরের প্রতিটি ইট পর্যন্ত অজানা আতঙ্কের ভারে কাঁপছিল। পরি দরজায় পাশে বসেছিল সারা রাত, ক্লান্তিতে ওর চোখ দুটো বন্ধ হয়ে এসেছে কিছুক্ষণ হলো। তার গালে শুকনো অশ্রু, ঠোঁট ফ্যাকাশে, মুখে একরাশ অপরাধবোধ জেগে উঠেছে। আর অপর প্রান্তে ভেতরে দরজার ওপরে সেহরান ঠান্ডা মেঝেতে বসে আছে, এক হাতে নিজের কাটা পিঠ ঢেকে রেখেছে। রক্ত জমে গেছে, কিন্তু ব্যথা এখনো কাটার মতো বিঁধছে। সারা রাত দুই প্রান্তের দুটো মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। হঠাৎ সকালের পাখির শব্দে পরীর চোখ খুলে যায়। ও ধীরে ধীরে দরজায় কান রাখে, কোনো সাড়া শব্দ নেই। ও কাপা কণ্ঠে ডাকে, সেহরান, কিন্তু কোনো সাড়া আসে না। আবার ডাকে, সেহরান। তাও কোনো সাড়া শব্দ নেই। এবার ভয় পেয়ে পরি জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। প্লিজ দরজাটা খুলুন না প্লিজ, আমার ভয় করছে। আমি কোনোদিন আর কিছু বলবো না, শুধু একবার দেখতে দিন আমায়। কিন্তু তাও সেহরানির কোনো সাড়া নেই। পরি কান পেতে শোনে, যেন নিঃশ্বাসের শব্দও নেই। কিছুক্ষণ পরই পরি শুনতে পায় সেহরান ফোনে কারোর সাথে কথা বলছে। ও নিশ্চিত হয় সেহরান ঠিক আছে। ও অমনি উঠে নিচে কিচেনে যায় সেহরানের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। গতকাল রাতে ওরা কেউই যে আর ডিনার করেনি, পরি প্রায় ভুলেই গিয়েছিল। পরি কিচেনে কাজ করার মধ্যে টের পায় ফ্লাফি এসে ওর জামার নিচের অংশ ধরে টানছে। পরি একবার ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কাল ওদের দুইজনের এই টানাপোড়েনের মধ্যে এই অবলা প্রাণীকেও খাবার দিতে ভুলেই গেছে। ও হাতের কাজটা রেখে তাড়াতাড়ি ফ্লফির খাবারটা হিল সায়েন্স ডায়েট বের করে ওকে দেয়। ফ্লাফিও যেন এবার অপেক্ষায় ছিল, খুব খুশি মনে ও খেতে থাকে। এদিকে সেহরান কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে। পরীর কোনো সাড়া শব্দ না পাওয়ায় ও বুঝতে পারে ও ওখানে নেই। ওর নিজের কাছে নিজেকে কেমন আজ যেন অনুভূতিহীন লাগছে। ও পেছনে হেলে বেডের উপর মাথা রেখে নিজের মনে বিড়বিড় করে বলে, যে মুখটা না দেখে আমার রাত কখনো ভোর হতো না, যাকে বুকের মধ্যেখানে চেপে না ধরলে আমার ঘুমই হয় না, আজ পুরো রাতটা তাকে ছাড়া কাটিয়ে দিলাম নীরবে। সকালটা আজ তার মুখটা পর্যন্ত দেখলাম না। কেন পড়ি, কেন এমন করে আমায় ভেঙে দিলে? আমার তো শুধুমাত্র একান্ত একটা তুই ছিলি, যার উপর আমার সম্পূর্ণ অধিকার ছিল। কেন এইভাবে কথার আঘাতে সে অধিকার দিয়ে কেড়ে নিলি? লাইফে কি আমি কম যন্ত্রণা সহ্য করেছি যে শেষ পর্যন্ত তুই আমায় এতটা যন্ত্রণা দিলে? এটা না দিলেও তো পারতিস। আমি তোর চাইলেও তোকে নিজের কাছে টেনে নিতে পারবো না। বারে বারে শুধু তোর কথাগুলোই কানে পাচ্ছে। আচ্ছা পড়ে, আমাকে আঘাত দিয়ে তুই নিজে কি ভালো আছিস? কিছুক্ষণ চুপচাপ থেকে এরপর সে ধীরে উঠে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। এদিকে পরি কিচেন থেকে উপরে উঠে এসে দেখে ওদের বেডরুমের দরজা খোলা। ও বুঝতে পারে সেহরানের কাজ এটা। ও ভেতরে যেয়ে রুমের এদিক সেদিক তাকিয়ে দেখে পুরো ঘর শূন্য। ও এবার ওয়াশরুমের দিকে এগিয়ে দেখে সেহরান সেখানেও নেই। পরির বুক ধক করে ওঠে। হঠাৎ নিচতলা থেকে হালকা শব্দ ভেসে আসে। পরির শরীরে বেলকনি থেকে আসা হাওয়া লাগছে। ও রুম থেকে বেরিয়ে আসে। পরি নিচে নামতেই দেখে সেহরান সোফায় বসে আছে, কাঁধে সাদা তোয়ালে, পিঠে ব্যান্ডেজ করা। ওর চোখে আলো পড়েছে, তবু সেই চোখের তলায় রাতভর জেগে থাকার ছাপ স্পষ্ট। ও ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে, কিন্তু সেহরান কোনো কথা বলে না। ফোনে কারোর সাথে কথা বলছে, কিন্তু তার চোখ স্থির ম্যাকবুকে। কথা শেষ করেই সে মনোযোগ সহকারে ব্যস্ত হয়ে যায় নিজের কাজে। পরি ওর কাছে এগিয়ে সেহরানের পিঠে ভালো করে খেয়াল করে দেখে গভীর ক্ষত, যা ব্যান্ডেজ করা। ওর বুক কেঁপে ওঠে। ও অস্থির হয়ে সেখানে হাত দিয়ে বলে, আপনার পিঠে এখনো ব্যথা করছে? এত বড় একটা আঘাত কি করে পেলেন? সেহরান ঠান্ডা কণ্ঠে উত্তর দেয়, ব্যথা শরীরে না পড়ে, ব্যথা অন্য জায়গায়।
তারপর একদম চুপ হয়ে যায়। পরীর চোখ ছলছল করে ওঠে। ওর পাশে বসে কাপা কণ্ঠে আবার বলে, আমার মুখ থেকে যেই কথাটা বেরিয়েছে ওটা সত্যি, আমি বলতে চাইনি। আমি অনেক কষ্টের রাগে নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম। তারপরেও বলছি আমি ভুল করেছি, আপনাকে ওভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি আমার। সেহরান এবার মুখ ফেরায় পরীর দিকে, দৃষ্টিতে একরাশ ক্লান্তি, তবু তীক্ষ্ণতা আছে। রাগ করে করা ব্যবহার মানুষ ভুলে যেতে পারে, কিন্তু কিছু শব্দ থাকে যা মনের ভেতর ছুরি হয়ে গেঁথে যায়। ঠিক কিছু ভুল করিসনি, যেটা সত্যি সেটাই বলেছিস। আমি যেটা রেপিস্ট সেটা মনে করে দিয়েছিস। পরী কেঁপে ওঠে, চোখে জল, ঠোঁট কাঁপছে। আমি রাগে বুঝিনি আমি কি বলেছি। সেহরান হঠাৎ টেবিলের উপর রাখা গ্লাসটা ছুঁড়ে দেয় দেয়ালের দিকে। ভাঙা কাচের শব্দে লিভিং রুমটা কেঁপে ওঠে। রাগিয়ে মানুষ নিজের আসল কথাটাই বলে ফেলে। তুই যেটা বলেছিস সেটা তোর মনের গভীরে বহুদিন ধরে ছিল, আর আজ শুধু মুখে এসে পড়েছে। সেহরানের গলা ভাঙে, তবু সে হাসে, একটা ব্যথা মেশানো তীক্ষ্ণ হাসি। জানিস, আজ তুই জিতে গেছিস পড়ি, আর আমি হেরে গেছি। আমার ভালোবাসা হেরে গেছে তোর একটা কথার কাছে। এখন থেকে তুই শান্তিতে ঘুমাস, কারণ আজ থেকে আমি সত্যিই সে মানুষটা হয়ে যাচ্ছে যেভাবে তুই আমায় দেখতে চেয়েছিলি। সেহরান হঠাৎ সোফায় ঠ্যাস দিয়ে বসা ভঙ্গিটা ভেঙে উঠে দাঁড়ায়। তার চোখ লালচে হয়ে উঠেছে, শিরা উপশিরা ফুলে আছে, যেন ওর ভেতরের প্রতিটা ক্ষত আবার নতুন করে জেগে উঠছে। ওর কণ্ঠ কাঁপছে, কিন্তু প্রতিটি শব্দ ধারালো ছুরির মতো ছুটে আসে। তুই জানিস পড়ি, গতকাল আমার কতটা সময় লেগেছিল নিজেকে মানুষ বলে বিশ্বাস করাতে। আমি ভেবেছিলাম হয়তো আমি বিয়ের পর যতই ভুল করি না কেন সবাই আমাকে ঠিক বললে দিতে পেরেছে, কিন্তু না, ঠিক কাল আমি আবার মনে করিয়ে দিলে আমি কোনোদিনই স্বাভাবিক মানুষ হতে পারিনি। যা করেছে সব কিছু তোর সাথে জোর করে করেছে। সে পরীর দিকে ঘুরে দাঁড়ায়, ওর দিকে কিছুটা ঝুঁকে, তারপর আবার থেমে যায়। তুই যখন বললি আমি তোকে এতদিন শুধু ভোগ করেছে, তখন আমার মনে হলো পৃথিবীতে আমার জন্য এক বিন্দু জায়গাও নেই, আমি সম্পূর্ণ একা। তুই জানিস না, কাল রাতে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম একেবারে। পরী তখন কাছে হাত দুটো জোর করে বলল, সেহরান প্লিজ, আমি সত্যি এমন কিছু মিন করে বলিনি। সেহরান রাগে যন্ত্রণায় কষ্টে কাঁপতে থাকে। না, এখন আর কিছু বলিস না, কারণ তোর সেই একটা কথায় আমি আজ নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি আমার অতীতের প্রতিটা দাগ মুছে ফেলতে চেয়েছিলাম শুধু তোকে ঘিরে, কিন্তু তুই আমার সেই ক্ষত দাগগুলো আবার পরিপূর্ণ করে দিলি। সেহরানের চোখে একরাশ হতাশা, নিস্তব্ধতায় ঘরটা ভারী হয়ে ওঠে। তুই জানিস পড়ে, আমি কখনো চাই না তুই আমার প্রতি করুণা দেখাস। শুধু এটুকু চেয়েছিলাম, একটু বিশ্বাস আর তোর ভালোবাসায় বাঁচতে। পরি বিধ্বস্ত হয়ে সেহরানের মুখের দিকে তাকিয়ে ওর হাত ধরে চুপ করে থাকে। সেহরান ওর হাত ছাড়িয়ে ফ্লাফিকে কোলে নিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। পথে থেমে বলে, আমি কিছুদিন সময় চাই পড়ি, হয়তো আমার দূরে থাকতে হবে, নিজের ভেতরটা বুঝে নিতে। পরি কেঁপে ওঠে। মানে আপনি কোথায় যাচ্ছেন? সেহরান এক মুহূর্ত চোখ বন্ধ করে বলে, কখনো কখনো ভালোবাসা মানে শুধু কাছে থাকার না, একটা দূরত্ব থাকা দরকার, যাতে দুজনে নিজেদের হারিয়ে ফেলতে না হয়। বলে ফ্লাফিকে নামিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। পরি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিচে। ফ্লাফি এসে ওর পায়ে মুখ ঘষে। ও চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, ঠিক আছে সেহরান, এবার আমিও কিছু সময় নেব আমাদের সম্পর্ক ঠিক করার জন্য। তবে আপনার মনে আমার নির্দোষ ভাইকে নিয়ে যত অবিশ্বাস অভিযোগ আছে সবটাই আমি ভুল প্রমাণ করে দেব। ওয়েস্ট হ্যাভেন। সকাল গড়িয়ে 11:10। শহরের আকাশ যেন এক টুকরো সাদা আগুন, রোদে ভাসছে অট্টালিকার কাজ, কিন্তু ভেতরে কোনো রোদের উজ্জ্বলতা নেই, কেবল স্তব্ধ অস্থিরতার আকার। খান অ্যাটেলিয়ার অফ আর্কিটেকচারের কাজ ঘেরা দেয়ালের কেবিনে বসে আছে সেহরান খান। চারপাশে নকশার ছড়াছড়ি, বিল্ডিং মডেলগুলো নীরব সাক্ষী হয়ে তাকিয়ে আছে তার দিকে, অথচ সে যেন এক অনন্ত শূন্যতার মাঝে হারিয়ে গেছে। বাইরের রোদ ঝলসে উঠছে, অথচ সেহরানের মুখে কোনো আলো নেই। তার চোখে লেগে আছে অস্থিরতার ছায়া, ক্লান্ত শরীরে ভর করেছে অনুশোচনার শীতলতা।
সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় পরি ওকে বারবার অনুরোধ করেছিল ব্রেকফাস্টটা করার জন্য, কিন্তু সে করেনি। উল্টো পরির সাথে ইচ্ছে করেই খারাপ ব্যবহার করেছে। ও ঠিক জানে ও না খেলে পরি নিজেও খাবে না, অথচ সে ইচ্ছে করেই তাকায়নি ওর দিকে। ইগোর তপ্ত গরমে নিজের সমস্ত কোমলতা পুড়িয়ে ফেলেছিল। সেই মুহূর্তে যখন পরি ওর বাহু ছুঁয়েছিল তখনই সেহরান টের পেয়েছিল পরির শরীরটা গরমে যেন জ্বলছে, কিন্তু নিজের মানসিক আগুনে পুড়তে থাকা মানুষটা, তার প্রিয় মানুষটার যে জ্বর হয়েছে তা বুঝতে একটু অসুবিধা হয়নি, বরং ইচ্ছে করেই অদেখা করে বেরিয়ে এসেছিল। এখন সেই দৃশ্যটাই বারবার মনে পড়তেই ওর বুকের ভেতরটা ঝলসে ওঠে। আমি দেখেও কেন অদেখা করেছিলাম ওকে? আমি জোরে একটুখানি কষ্ট সহ্য করতে পারি না। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। সেহরান নিজের ভাবনার ঘেরা থেকে বেরিয়ে তাকায় সামনে, দেখে আরিফ হাতে ফাইল নিয়ে ঢুকছে। ভাই, আপনি এমন অসুস্থ অবস্থায় অফিসে কেন এলেন? আমরা সবাই তো ছিলাম, সবটাই ঠিক ম্যানেজ করে নিতাম। আরিফের কণ্ঠে উদ্বেগ। সেহরান নির্লিপ্ত গলায় বলে, কোনো ব্যাপার না, আজ মিটিং আছে, সব প্রস্তুতি ঠিক আছে তো? আরিফ মাথা নাড়তেই সেহরান ডেস্কের ড্রয়ার খুলে একটা ছোট্ট কাগজ বের করে তার হাতে দেয়। কাগজে কিছু ওষুধের নাম আছে। এই মেডিসিনগুলো নিয়ে বার্কশিয়ার্সে আমার বাড়িতে যাও, পরির হাতে দিয়ে এসো, আর দাঁড়িয়ে থেকে খেয়াল করবে যেন কিছু খেয়ে মেডিসিনগুলো খায়, বুঝছো? আরিফ অবাক হয়ে তাকায়। পরি কি অসুস্থ ভাই? সেহরান দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলে বলে, বোধহয় জ্বর এসছে। আরিফ বিড়বিড় করে বলে, বোধ হয়। তারপর আর কিছু না বলে সে বেরিয়ে যায়। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে রাহুল, মাসুক, ঈশানী আর তানিশা। সবাই উদ্বেগে মুখ ভার করে আছে। রাহুল চেয়ার টেনে বসে বলে, এসকে তোর ক্ষতগুলো এখনো শুকায়নি, আজই অফিসে চলে এলি কেন? সেহরান নীরব থাকে। মাসুক কিছু একটা খেয়াল করে মুখে হালকা হাসি এনে বলে, ব্রেকফাস্ট করিসনি? কোনো ব্যাপার না, আজ আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করব। তুই তো কিছুই খাসনি সকাল থেকে। ও ঈশানীর দিকে তাকিয়ে বলে, হে ইস্যু, তুই আর তানি যে নাস্তা নিয়ে এলি শীঘ্রই বের কর, এখন সবাই মিলে নাস্তা করব, খুব খিদে পেয়েছে। তানিশা আর ঈশানী খুব উৎফুল্ল হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো সব রেডি করছি। ঈশানী আর তানিশা ততক্ষণে ব্যাগ খুলে খাবার বের করতে শুরু করেছে। টেবিলে সাজানো ইচ্ছে ফেরেনি। পরোটা, কষা গরুর মাংস, সবই যেন কারোর হাতের কোনো নীরব ভালোবাসার সাক্ষ্য হয়ে সাজানো হয়েছে। রাহুল ফিরনিটা তুলে সেহরানির দিকে বাড়িয়ে বলে, এটা একটু টেস্ট করে দেখ ভাই, এটা তো তোর খুব প্রিয়। সেহরান হঠাৎ চমকে তাকায়, তারপর ধীরে এক চামচ মুখে দেয়। চোখ বন্ধ করে ফেলে সে। পরীর হাতের গন্ধ মিশে আছে তাতে, সেই অদ্ভুত উষ্ণতা যা একসাথে ব্যথা আর সান্ত্বনা দেয়। মনের ভেতর নীরবে বিড়বিড় করে বলে, তুই আমার বন্ধুদের ঠিক ম্যানেজ করে আমার জন্য খাবার পাঠিয়েছিস, কিন্তু কত বোকা তুই পড়ি। হেঁটে যে তোর হাতের রান্নার টেস্ট আমার থেকে ভালো আর কে জানবে? সব তো ঠিকই ছিল, শুধু তোর কর একটা ভুল শব্দ আমাদের পবিত্র সম্পর্কটাকে বিধ্বস্ত করে দিল। ঈশানী ওকে লক্ষ্য করছে মনোযোগ দিয়ে। ও চুপচাপ বলে, এতই যখন মিস করছিস তাহলে মেয়েটাকে তো কষ্ট দিচ্ছিস কেন ইসকে? তুইও তো পড়ছিস ভেতরে ভেতরে। ছোট মানুষ ইসকে, ওকে ক্ষমা করে দে। সেহরান চমকে চোখ খোলে, গভীর দৃষ্টিতে তাকায় ওদের দিকে। ও খেয়েছে কিছু? জ্বর কি খুব বেড়েছে? রাহুল নিঃশ্বাস ফেলে বলে, খুব খারাপ অবস্থা ওর, মুখের দিকে তাকানো যায়নি। একদিনেই কেমন শরীরটা শীর্ণকায় হয়ে গেছে মেয়েটার, খুব অপরাধ বোধে ভুগছে রে বেটা, ক্ষমা করে দে ওকে। সেহরান মুখ ফিরিয়ে নেয়। তার গলায় নিঃশব্দ কষ্ট, চোখে অনুতাপের ঝড়। আমাদের মিটিং কিছুক্ষণের মধ্যে, তোদের খাওয়া শেষ হলে কনফারেন্স রুমে চল। ও উঠে যায় সেখান থেকেই। শুধু এটুকুই বলে ও উঠে দাঁড়ায়। তানিশা নিঃশব্দে বলে, গাইস, এসকে ভাঙবে তবু মচকাবে না। সবাই চুপচাপ হয়ে যায়। ঘরের নীরবতায় যেন বাতাসও ভারী হয়ে ওঠে। ওয়েস্ট হ্যাভেন, লেক মেডিকেয়ার, দুপুর 2টা। হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা এত ঘন যেন প্রতিটা নিঃশ্বাসও শ্রুতিময় হয়ে উঠেছে। মেশিনের যান্ত্রিক শব্দই এখানে একমাত্র সঙ্গীত, একটা নিয়মিত বিপ বিপ শব্দ যা যেন নন্দিনীর হৃদস্পন্দনের সাথে তাল মেলাচ্ছে। নন্দিনী হুইল চেয়ারে বসে আছে, তার মুখে ফ্যাকাশে ক্লান্তি।
কিন্তু চোখে জ্বলজ্বল করছে এক অলৌকিক আলো। আজ সে প্রথমবার দেখতে যাচ্ছে তার সন্তানদের। পাশে ইউভান নীরব, কিন্তু তার দৃষ্টিতে আজ অন্যরকম এক কোমলতা। বহু ঝড়ঝাপটার পরও এই মানুষটা আজ আশার এক প্রদীপ হয়ে দাঁড়িয়েছে। আইসিইউর দরজার সামনে নার্স থেমে বলল, Mrs. Yuvan, they are very tiny and fragile. Please don't touch them without gloves. নন্দিনীর চোখে জল ভরে উঠল। ওর কাপা ঠোঁট দিয়ে শুধু একটা কথাই বের হলো, আমার ছেলেরা সত্যি সুস্থ আছে তো? ইউভান ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ নন্দু, আল্লাহর রহমতে ওরা সুস্থ আছে। ওদের জন্যই আমরা লড়াই করছি। দরজাটা খুলতেই ঠান্ডা বাতাসের সঙ্গে এলো ক্ষীণ আলো। ভেতরে দুটো ইনকিউবেটর, দুটো ছোট্ট প্রাণ স্বচ্ছ কাপড়ে ঢাকা। ওদের বুক ওঠানামা করছে নিঃশব্দে। তাদের বুকের সঙ্গে যুক্ত তারা অক্সিজেন টিউব, তবুও তাদের মুখে এক আশ্চর্য শান্তি, যেন জানে তাদের মাম্মা পাপা এসে গেছে। নন্দিনীর চোখে হঠাৎ বন্যার মতো জল নেমে এলো। ওর হাত গ্লাভস পরে সব ধীরে এক ইনকিউবেটরের কাছে রাখলো। কাছের ওপর থেকে এক ক্ষুদ্র হাত নড়ল, যেন মায়ের ছোঁয়া চিনে ফেলেছে। নন্দিনী কাপা কণ্ঠে ফিসফিস করে বলে, স্যার দেখুন, ওরা নড়ছে, আমার ছেলেরা। ইউভানের চোখেও জল জমে গেল। সে নন্দিনীর পাশে দাঁড়িয়ে মাথায় আলতো করে হাত রাখল। ওরা তোমার শক্তি পেয়েছে নন্দু, তোমার মতোই ভেতরে ভেতরে দৃঢ়। নন্দিনী চোখ মুছে খুব আস্তে বলে, ওদের নাম কি রাখবো? ইউভান এক মুহূর্ত ভেবে বলল, ওদের নাম পরি রাখবে। নন্দিনী এক মুহূর্ত ইউভানের মুখের দিকে তাকায় প্রশ্নসূচক দৃষ্টিতে। ইউভান নন্দিনীকে চোখ দিয়ে ইশারা করতেই দেখে পরি আইসিইউর ভেতরে দাঁড়িয়ে আছে। আইসিইউর আলোতে ওর মুখে মিশে আছে কান্নার কোমলতার রেখা। পরি ওদের এগিয়ে এসে ইনকিউবেটরের কাছে হাত রাখল। এক মুহূর্তের জন্য যেন পৃথিবী নিঃশব্দ হয়ে গেল। হঠাৎ পরির মনে কেমন একটা মাতৃত্ব জেগে ওঠে। ও খুব আবেগী হয়ে ওঠে। ওর কণ্ঠ নরম, তবু পূর্ণ মাতৃত্বে ভরা। একজনের নাম ইহান, মানে হলো আল্লাহর উপহার। আরেকজনের নাম ইয়ান, মানে দয়া বা করুণা। ঠিক বলেছি তো আপু? তুমি তো এটাই চেয়েছিলে ওদের নাম আমি রাখি। এবার ওদের ভালো নামটা তুমি তোমার পছন্দ মতো রাখো। নন্দিনী হালকা হাসলো, চোখে জল নিয়ে বলল, ইহান আর ইয়ান, ওরা ঠিক তোমার নামের মতোই আমার জীবনের আলো পরি। পরি হেসে বলে, এই অসময়ে ওদের আগমনটা আমাদের জীবনে খুব সুখ হয়ে এসেছে আপু। তুমি দেখো ওরা সবাইকে একজোট করে রাখবে। ইউভান পরিকে জড়িয়ে ধরে বলে, তুই শুধু নিজেকে একটু ভালো করে রাখ পরি, আমি জানি তুই ভালো নেই। পরি বলে, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি ঠিক আছি। ইউভান তারপর নিচু হয়ে নন্দিনীর হাত ধরে বলে, নন্দু, আমি জানি আমি তোমার কষ্টের অর্ধেকও বুঝতে পারবো না, তবুও প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে তোমার কষ্টের ভাগ আমি নেব, আর আমার বাচ্চাদের ভালো রাখার দায়িত্ব আমার। নন্দিনী কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে ওর হাত চেপে ধরে। নিজের মনে বলে, কিন্তু আমি যে আর আপনাকে সেই সুযোগ দেব না স্যার। এইবার সময় এসেছে আপনার লাইফ থেকে আমাদের আলাদা হওয়ার। ইউভান নীরব থেকে শুধু দেখে কাচের ওপরে দুটি ছোট্ট প্রাণের নিঃশ্বাস, যারা ধীরে ধীরে জীবন ফিরে পাচ্ছে তাদের মা বাবার ভালোবাসায়। বিড়বিড় করে বলে, Sometimes love itself becomes the medicine. ঘরের বাতাসে তখন এক অদ্ভুত নরম উষ্ণতা। অভিমান যেন গলে যাচ্ছে, সময় যেন থেমে আছে। শুধু ইউভান, নন্দিনী, পরি আর দুটি ছোট্ট প্রাণের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেছে। কিছুক্ষণ পরে হাসপাতালের ক্যান্টিন, দুপুরের নিস্তব্ধ সময়। কোণার এক টেবিলে মুখোমুখি বসে আছে ইউভান আর পরি। টেবিলের উপর ধোয়া ওঠা কফির কাপ, কিন্তু দুজনের কারো হাতই তাতে ছোঁয় না। ইউভান একটু ঝুঁকে বোনের দিকে তাকালো, দৃষ্টি তীক্ষ্ণ, গলায় চাপ, রাগের সুর। সত্যি করে বল পরি, কি হয়েছে? তুই এত জ্বর নিয়ে এখানে এলি কেন? তোর মুখে কোনো হাসি নেই, সারাদিন কিছুই খাসনি। আমি তোর চোখ দেখেই বুঝতে পারছি। কিট্টোর সঙ্গে তোর কিছু হয়েছে? সত্যি করে বল। পরি মাথা নিচু করে, কণ্ঠ নরম কিন্তু কাঁপা। কিছুই হয়নি ভাইয়া, শুধু একটু জ্বর। তুমি অযথাই চিন্তা করো না তো, একদম ঠিক আছি আমি। ইউভান ঠোঁট কামড়ে ধরে, কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলে, তাহলে কিট্টো কোথায়? ও তোকে এই অবস্থায় একা বেরোতে দিল কেন? পরি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে, জোর করে একটা হাসি আনে মুখে।
তার একটা জরুরি মিটিং আছে ভাইয়া, সে কিছুই জানে না। আমি এক্ষুনি চলে যাব। তুমি শুধু আপুকে দেখো, ওর যেন রেস্টটা ঠিক মতো হয়। ইউভান স্থির চোখে তাকিয়ে থাকে বোনের দিকে। ওর কণ্ঠে আর রাগ নেই, বরং অদ্ভুত এক স্থিরতা, যেন মনের ভেতর ঝড় থেমে গিয়ে বরফ জমেছে। চুপচাপ নিজের মনে বলে, তুই মিথ্যে বলছিস পরি, আমি জানি। তোর চোখের ক্লান্তি, তোর কণ্ঠের কম্পন সব বলে দিচ্ছে কিছু একটা ভীষণ ভুল হয়েছে। এবার যা করার আমি করব। আমার বোনের সাথে কিট্টুকে আমি কিছুতেই কোনো অন্যায় করতে দেব না, কোনোভাবেই না। পরি কাপা হাতে গরম চাটা মুখের কাছে তুলে ধরে। চোখ দুটো লাল, ঠোঁট নীলছে। ওর মনে শুধু ঘুরছে সেহরানের সেই কথাগুলো। তুই কিছুই ভুল করিসনি, যেটা সত্যি সেটাই বলেছিস। আমি যেটা রেপিস্ট সেটাই মনে করিয়ে দিয়েছিস। শব্দগুলো যেন পরীর বুকের ভেতর কাটার মতো বিঁধে আছে। সে চোখের পানি চেপে রাখার চেষ্টা করে, কিন্তু শেষমেশ চুপচাপ টেবিলের উপর মাথা নামিয়ে ফেলে। ওর কণ্ঠে একরাশ ভাঙা নিঃশ্বাস। ভাইয়া যদি সব জানতো তাহলে হয়তো সেহরানকেও ভুল বুঝে ফেলতো। ঠিক তখনই ইউভান ধীরে ধীরে ওর মাথায় হাত রাখে। তার কণ্ঠে নরম কিন্তু ভারী সুর। তুই জানিস, আমি তোকে খুব ভালো করে চিনি পরি। তোর চোখে যদি শুধু জ্বরের ছাপ থাকতো আমি কিছুই বলতাম না, কিন্তু তোর চোখে আমি যে ব্যথা দেখছি সেটা কোনো অসুখের না। পরি মুখ তুলে তাকায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। ইউভান শান্তভাবে ওর পাশে বসে বলে, তুই কিট্টুকে ভালোবাসিস আমি জানি, কিন্তু ভালোবাসা মানে কারোর পাশে থেকে নিজের মান সম্মান ভুলে যাওয়া না পরি। যদি কেউ তোকে তীব্র কষ্ট দেয় আমি কিন্তু চুপচাপ বসে থাকবো না। পরির চোখ ভিজে ওঠে। ভাইয়া উনি এমন মানুষ না, বিশ্বাস করো। সব কিছু এত জটিল হয়ে গেছে যে আমি নিজেও বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল। ইউভান নিঃশব্দে বোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বলে, তুই শুধু একটা কথা মনে রাখিস পরি, যদি কেউ তোকে মন থেকে ভালোবাসে তাহলে সে তোকে কখনোই কাঁদাবে না। আর যদি কাঁদায় তবে সেটা ভালোবাসা না, সেটা হলো আঘাত। আমি আমার সাইয়ারার ভালোবাসা যখন থেকে বুঝতে পেরেছিলাম তখন থেকেই আমি সর্বক্ষণ চেষ্টা করে গেছিলাম ওকে ভালো রাখার, কিন্তু ভাগ্য আমার বিপক্ষে ছিল। পরির চোখ বেয়ে জল পড়ে। ওর ফিসফিস কণ্ঠে বলে, তবু আমি তাকে ছাড়তে পারবো না ভাইয়া। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ইউভান চুপ করে বসে থাকে, আর পরি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকে। তুষার বৃষ্টির ফোঁটাগুলো যেন তার চোখের জলে মিশে যাচ্ছে। দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা, যেন ভালোবাসা, অভিমান আর অজানা ভয় মিশে গিয়ে একটি কথা বলছে, সব ঠিক নেই। বার্কশায়ার্স, ওয়েস্ট হ্যাভেন, সন্ধ্যা 6:15। আকাশে ধূসর আলো মিশে গেছে। সেহরান খান নিজের বাড়িতে ঢুকেছে কিছুক্ষণ হলো। তার শরীর ভালো নেই, মাথা ব্যথা, চোখ ভারী লাগছে। তবু মুখে কোনো ভাব প্রকাশ নেই। বাড়িতে ঢুকেই ওর চোখ খুঁজে বেড়ালো পরীকে। পুরো ঘর নিস্তব্ধ, আলো ম্লান হয়ে আছে। সেহানের বুক হঠাৎ কেঁপে উঠল। পরি কোথাও নেই। ওর শ্বাস কিছুক্ষণের জন্য থেমে গেল। তারপর ফোনটা তুলে দ্রুত লোকেশন চেক করলো। নামটা স্ক্রিনে ভেসে উঠতেই ওর ঠোঁটের কোণে একটা ব্যঙ্গ মিশ্রিত ঠান্ডা হাসি ফুটে উঠল। ঠিক তখনই বাইরে গাড়ির ইঞ্জিনের শব্দ। সেহরানের দৃষ্টি স্থির হয়ে গেল। পরি এসেছে। ও শান্তভাবে ল্যাপটপ খুলে কাউচে বসলো। পাশে ফ্লাফি, ওদের পোষা কুকুরটা, চুপচাপ ওর দিকে তাকিয়ে আছে। দরজাটা আস্তে খুলে পরি ভেতরে ঢুকলো। শরীরে ক্লান্তি, চোখে অপরাধবোধ। ও এসে সেহরানকে দেখে একটু অবাক হয় না, কারণ বাইরে ও সেহরানের গাড়ি দেখেছে। পরি সেহরানের দিকে একবার তাকিয়ে মুখে জোর করে হাসির ছাপ টেনে এনে বলে, কফি খাবেন? আপনার বোধহয় মাথা ধরেছে। সেহরান একবার চোখ তুলে তাকালো ওর দিকে। দৃষ্টি এমন ঠান্ডা যেন সেই চোখে এক সময়কার ভালোবাসা পুরোপুরি নিভে গেছে। ও ধীরে দৃঢ় কণ্ঠে বলে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, I don't have time for your nonsense. If you want to like eating, your choice. পুরো ঘরে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সেহরানের চোখে জমাট বরফের মতো কঠোর দৃষ্টি, ঠোঁটের কোণে বিষ মিশ্রিত ব্যঙ্গ। এমনিতেই তো আমি তোকে বিনামূল্যে ভোগ করেছি এতদিন, কণ্ঠে তীক্ষ্ণ ব্যঙ্গ ভরা হাসি। তার বিনিময়ে তো তোর ভরণ পোষণের সব দায়িত্ব আমারই ছিল। তাতে তো আমার কোনো আপত্তি ছিল না, তাই না?
পরীর বুকের ভেতরটা যেন মুহূর্তেই ভেঙে গেল। ওর মাথা ঝিমঝিম করছে, দৃষ্টি ঝাপসা। সেহরানের প্রতিটি শব্দ যেন ওর কাছে ছুরির ফলার মোড়ানো আগুন মনে হচ্ছে, যা ওর মনের প্রতিটি কোমল স্থানে নির্দয়ভাবে বিঁধে যাচ্ছে। ওর শ্বাস আটকে আসছে, বুকের ভেতর ভারী হয়ে উঠছে অনুশোচনার বোঝা। তবুও কাপা হাতে মুখ ঢেকে নিজের সব শক্তি একত্র করেও সেহরানের মুখোমুখি হয়ে বসে পড়ে। দুই হাতে সেহরানের মুখটা স্পর্শ করে প্রায় ফিসফিসিয়ে বলে ওঠে, আমি ভালো নেই সেহরান, দয়া করে আমার বোঝার চেষ্টা করুন। ভুল করেছি আমি, হ্যাঁ আমি স্বীকার করছি, কিন্তু আপনি তো আমার একমাত্র ভালোবাসা। আপনি কি করে এতটা নির্দয় হতে যাচ্ছেন? সব কিছু ভুলে যান না প্লিজ, ঠিক আগের মতো ফিরে আসুন আমার কাছে। সেহরানের বুক ওঠানামা করছে ক্রোধে, তার চোয়াল শক্ত, দৃষ্টি শূন্যের দিকে স্থির। হঠাৎই সে পরীর দুই হাত শক্তভাবে ছাড়া দিয়ে সরিয়ে দেয়, চিৎকার করে বলে, ডোন্ট টাচ মি পড়ি। তোর এই ছোঁয়ায় কাল অব্দি যেখানে আমার শরীর উষ্ণতা জাগত, আর যেখানে কেবল জ্বালা হয়, ঘৃণা হয়, আফসোস হয়। কেন তোকে আমি আমার লাইফে জড়িয়ে নিয়েছিলাম? কেন তোকে আমি জায়গা দিয়েছিলাম এখানে? আঙ্গুলি দিয়ে বুকের বাদিক ছুঁয়ে দেখায় সে। কিন্তু এখন মনে হচ্ছে আমার নিজেকে নিচে পুড়িয়ে ফেলি, যেন তোর মুখ দেখতে আর না হয়। পরীর পুরো পৃথিবী হঠাৎ দুলে উঠল, চোখের সামনে সব রং মুছে গিয়ে এক ভয়াবহ শূন্যতা তৈরি হলো। ওর মনে হলো মৃত্যুই বুঝি এখন তার একমাত্র আশ্রয়, এই অবমাননা, এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। তবুও শেষ চেষ্টাটুকু করে ও সেহরানের আরও কাছে গিয়ে মৃদু স্বরে বলে ওঠে, এই সেহরান, আপনি তো এমন ছিলেন না, প্লিজ একটা বার আগের মতো হয়ে যান না। আমি আপনাকে এই রূপে মানতেই পারছি না, একদমই পারছি না আমি। ওর কণ্ঠ ভেঙে যায়, বাকিটা শুধু নিঃশব্দ কান্নায় হারিয়ে যায়। সেহরান পরীর চুলের ভেতরে হাত গলিয়ে ওর চুল মুঠো করে ওর মুখটা নিজের মুখের সামনে আনে। পরীর বেদনা মিশ্রিত মুখশ্রী দেখে ওর বুকটা কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই একটা ফাঁকা ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে বলে, আগে তুই তোর বলা কথাগুলো ফিরিয়ে নিতে পারবি পড়ি? যদি পারিস তাহলে কথা দিচ্ছি আমিও ঠিক তোর মতোই হয়ে যাব। পরী অসহায় দৃষ্টিতে নিজের স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ওকে জোরে জড়িয়ে ধরে, বিড়বিড় করে বলে, আমি শুধু জানি আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না সেহরান। সেহরানের বুকে রক্তক্ষরণ হলেও বিক্ষিপ্ত মনে এক ঝটকায় পরীকে নিজের থেকে সরিয়ে দেয়। পরী আচমকা ধাক্কায় একটু পেছনে হেলে পড়ে, টেবিলের প্রান্তে ধাক্কা খায়। ঠিক তখনই দরজার দিক থেকে একটা শক্ত কাপা কণ্ঠ ভেসে আসে, বাহ, চমৎকার সেহরান। আমার মেয়েকে তুমি এইভাবে রাজরানীর মতো রেখেছ যে এত তাড়াতাড়ি ভালোবাসা ফুরিয়ে গেল বুঝি? পরী চমকে উঠে ঘুরে তাকায়, চোখ স্থির হয়ে যায়, ঠোঁট কাঁপে। আম্মু। আর সেহরান নিজেও স্থির হয়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে সেলিনা চৌধুরী, তার চোখে কঠোরতা, ঠোঁটে অদ্ভুত শান্ত এক হাসি, কিন্তু সেই হাসির ভেতরেও লুকিয়ে আছে এক রহস্য। সেহরানের রাগ যেন আরও বেড়ে গেল, ওর কণ্ঠে ধরা পড়ল চাপা বিস্ময়। আপনি এখানে? সেলিনা ধীরে ধীরে ভেতরে ঢোকে, চারপাশে চোখ বুলিয়ে বলে, বাহ, বেশ রাজপ্রাসাদে তো গড়েছ তুমি সেহরান, কিন্তু আমি জানতে চাই তোমার এই রাজমহলের রানীকে এমন অসম্মান দিয়ে রাখাটাই তোমার নতুন নিয়ম নাকি অভ্যাস? পরীর বুকটা ধক করে ওঠে, ওর ঠোঁট কাঁপে, কণ্ঠ ভেঙে আসে। আম্মু। সেহরান নিঃশব্দে পরীর দিকে তাকায়, ওর মুখে স্পষ্ট ভয় আর যন্ত্রণার ছাপ একসাথে দেখা যায়। ওর সেই চাহনি যেন একটাই কথা বলছে, আমাদের জীবনে এই মুহূর্তে কেন এলে সেহরান? সেলিনা এবার এগিয়ে আসে এক পা, দৃষ্টিটা স্থির করে সেহরানের উপর। ভেবেছিলাম আমার মেয়ে তোমার হাত ছেড়ে দিলে সে নিরাপদ থাকবে, কিন্তু এখন বুঝতে পেরেছি আমি ভুল করেছিলাম। সেহরানের ঠোঁট শক্ত হয়ে ওঠে, তার চোখে শুধু রাগ নয়, বরং এক ধরনের যন্ত্রণার ছায়া, যেন নিজের ভেতরেই কোথাও ভেঙে পড়ছে সে। পরী এদিকে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, ওর আঙ্গুলগুলো কাঁপছে। সেলিনার কণ্ঠস্বর ভরে ওঠে তীক্ষ্ণ তিরস্কারে, আমার মেয়ে পরি তোমার স্ত্রী সেহরান, তোমার দায়িত্ব, তোমার সম্মান, তবুও তুমি ওর সাথে এমন ব্যবহার কি করে করতে পারছো? সেহরান তখন শুধু ক্ষুব্ধ কণ্ঠে বিড়বিড় করে বলে, Brilliant performance, Siran Chaudhary. You're acting really well. Absolutely nailed it. সেলিনা চৌধুরী থেমে যায়, চোখ সরিয়ে নেয় অন্যদিকে, আর পরি ফিসফিসিয়ে ডাকে, আম্মু প্লিজ।
কিন্তু তখনই সেহরানের মুখে রহস্যময় অদ্ভুত এক অভিব্যক্তি ভেসে ওঠে, যেন সে বুঝে গেছে খুব শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে।